চারদিকে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের মাঝে প্রাণপণে দৌড়ে যাচ্ছে ঈশানী, কিন্তু রাস্তা যেন ফুরাচ্ছে না। বারবার ঘুরে ফিরে একই জায়গায় এসে আটকে যাচ্ছে। চারদিকে মানব জীবনের কোনো অস্তিত্বই নেই। এ যেন গোলকধাঁধা। ঈশানী ক্লান্ত হয়ে হাঁটুতে দুই হাত রেখে হালকা উবু হয়ে দাঁড়িয়ে পড়ে। জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে থাকে। ঠিক তখনই দূর থেকে এক স্বচ্ছ তীক্ষ্ণ আলো এসে পড়ে তার মুখের ওপর। মুহূর্তে অন্ধকার ভেদ করে যেন সবকিছু স্থির হয়ে যায়। স্থির অবিচল হয়ে পড়ে ঈশানী নিজেও। আলোর ভিতর থেকে বেরিয়ে আসে ভয়ানক এক দানব। সে দেখতে হুবহু মানুষের মতো হলেও আচরণ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ঈশানী ভয়ে আতঙ্কে নিজেকে বাঁচাতে আবার দৌড় দেয়, যেখানে সে শুনতে পায় পিছন থেকে বিশ্রী হাসির শব্দ আর ঝংকার তোলা শব্দগুচ্ছ। তোর রেহাই নেই, তোকে আমি ধরে ফেলবো, মেরে ফেলবো, তোর রেহাই নেই। ঈশানী প্রাণপণ ছুটে চলেছে, তবুও সেই রাক্ষসের দানব লোক আঁকড়ে ধরে ফেলে ঈশানীকে। জোরে চিৎকার দিয়ে উঠে বসে ঈশানী। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছে, ছেড়ে ছেড়ে শ্বাস বেরোচ্ছে। বুকের হাঁপড় অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। চারপাশে তাকিয়ে বাস্তবতা ও কল্পনার পার্থক্য বোঝার চেষ্টা করে। ঈশানীর চিৎকার শুনে ছুটে আসে আরহান। ঈশানী আরহানকে দেখে জড়িয়ে ধরে পাগলের মতো বলে, কোথায় চলে গিয়েছিলেন আমাকে রেখে? আমাকে নিয়ে যেতে এসেছিল ও, আমাকে মেরে ফেলবে বলেছে, ও আবার এসেছিল। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে দেয়। ঈশানী আরহানের বুকের মধ্যে বিড়বিড় করছে। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেউ নেই এখানে, এটা শুধু তোমার স্বপ্ন ছিল, আমি আছি এখানে, কিচ্ছু হবে না তোমার, শান্ত হও। ঈশানী শান্ত হয় না, সেভাবেই বিড়বিড় করতে থাকে। পরপর দুবার একই ঘটনার শিকার হয়ে ঈশানীর মনে ভয় ঢুকে গেছে। তার অবচেতন মস্তিষ্ক তাকে দুর্বল করে তুলেছে। ঈশানীর চিৎকার শুনে মিনারা বেগম জাহিদ চৌধুরীও উঠে আসেন। জাহিদ চৌধুরী এগিয়ে এসে ঈশানীর মাথায় হাত রাখলে সে চোখ তুলে চায়। জাহিদ চৌধুরী অভয়বাণী দিয়ে বলল, ঈশানী আমার কথা শোনো, এগুলো তোমার মনের ভয়। রনি তো এখনো জেলে, ও কিভাবে আসবে? তুমি অযথা ভয় পাচ্ছ। ঈশানী তাকায় স্থির অবাক চাহনি সুধায়। জেলে মানে? এটা সত্যি? সে এসেছিল, আমি দেখেছি, এটা আমার কল্পনা না, হতেই পারে না। জাহিদ চৌধুরী ভাতিজিকে আগলে নিলেন, তারপর আদুরে হাত বুলিয়ে দিয়ে স্নেহভরা কণ্ঠে বললেন, রনি কিভাবে আসবে এখানে বলো? ও তো জেলে, এখনো ওর বেল হয়নি, ও নিজেই জেলে পচে মরছে, তোমাকে কিভাবে নিতে আসবে? মনের এসব ভয় ঝেড়ে ফেলো, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না। ঈশানী এবার চমকালো, থমকালো, তারপর অবিশ্বাস্য চাহনি দিয়ে বলল, না চাচু, ও জেলে নেই, ও বাহিরে আছে, কলেজের ওয়াশরুমে। বলতে বলতে আরহানের দিকে তাকালো, তারপর আরহানকে বলল, আপনি তো ছিলেন সেখানে, বলুন না, ওখানে ওই রনি এসেছিল না, বলুন। আরহান নরম করে ঈশানীর হাত ধরল, তারপর শান্ত স্থির কণ্ঠে বলল, তোমার মনের ভুল ওটা ঈশানী, ওখানকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করা হয়েছে, রনিকে কোথাও দেখা যায়নি, না ঢুকতে না বেরোতে। সবচেয়ে বড় কথা, পুলিশ জানিয়েছে ওকে এখনো মুক্তি দেয়া হয়নি, ও এখনো জেলেই আছে। ঈশানী বিস্ফোরিত নয়নে তাকালো, তার স্পষ্ট মনে আছে ওয়াশরুমের কাহিনী, আর ওইটা রনিই ছিল। ঈশানী মানল না, বরং নিজে জোর দিয়ে বলল, বিশ্বাস করুন, ওটা রনি ছিল, ও বলেছে আমাকে ধ্বংস করবে, সব শেষ করবে। মিনারা বেগম এবার তেতে গেলেন, ঝাঁঝালো কণ্ঠে বলেন, আমার ভাইয়ের ছেলে না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুই ওর জীবন এভাবে নষ্ট করবি? ছেলেটা এখন জেলে আছে, তবুও সহ্য হচ্ছে না, মিথ্যে অপবাদ দিচ্ছিস। ঈশানী করুণ চোখে তাকালো ছোট মার দিকে। ছোট মা ইতিমধ্যে মুখ ঘুরিয়ে চলে গেছেন, কারণ জাহিদ চৌধুরী ধমকে উঠেছেন নিজের সহধর্মিণীকে। ঈশানী আর কিছু বলল না, একদম চুপ হয়ে গেল। জাহিদ চৌধুরী তার মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে নিজের কক্ষে চলে গেল। ঈশানী নিস্তব্ধ বিমূঢ় হয়ে বসে আছে, তার মাথা ভার হয়ে আছে। মনে হচ্ছে চারপাশ থেকে অদৃশ্যভাবে ভেসে আসছে ছোট মা অলিভিয়া, রিমি ও রনির কথা। নিজেকে পাগল পাগল লাগলো ঈশানীর। দুহাতে শক্ত করে চেপে ধরল নিজের কান। আরহান ঈশানীকে আগলে নিল, মুখে কিছু না বলেও নীরব সান্ত্বনা দিতে লাগলো। ঈশানী করুণ নিরুপায় হয়ে বলল, বিশ্বাস করুন, ওটা রনিই ছিল, আমার মনের ভুল না। হুস, আর কথা না এ বিষয়ে, ভুলে যাও এসব। রনি আর কখনো তোমার ত্রিসীমানায় আসতে পারবে না, আরহান বলল। ঈশানী শান্ত হলো, কিন্তু মন অশান্ত রয়ে গেল। মনের ভেতর ভয়টা দানা পাকিয়ে যাচ্ছে, বুকের ভিতরে জমে থাকা ভয়টা আস্তে আস্তে দানা বাঁধছে।
কাঁপছে, যেন একটা অজানা ঝড় তার ভিতরে ঘুরপাক খাচ্ছে। চোখ তুলে তাকালো আরহানের দিকে। মনে পড়ে গেল রিমির বলা কথাগুলো, অলিভিয়ার ভাঙা কান্না, ছোট মার তিরিক্ষি স্বরে ছুড়ে দেয়া এক একটা কথা। এক মুহূর্তের জন্য ঈশানী নিজেকে পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় উপসর্গ মনে হচ্ছে, যে না থাকলেই সবার সব সমস্যা দূর হয়ে যাবে। বাহিরে সুন্দর থালের মতো চাঁদ উঠেছে, চাঁদের দীপ্তিময় আলোয় ফুটে উঠেছে চারপাশ। বাতাস বয়ে যাচ্ছে ছন্দময় গতিতে। রাস্তার হলদে স্ট্রিট লাইটের হলদে আলোয় দেখা যাচ্ছে দু চারজন পথচারী ব্যালকনির গ্রিল ধরে উদাস চোখে এসবই অবলোকন করছিল আয়রা। চোখে তার উদাসীনতা, বিষণ্ণতা। পিছন থেকে আয়রার কোমর পেঁচিয়ে ধরল ইয়াসিন। হঠাৎ ছোঁয়ায় খানিক কেঁপে উঠল আয়রা। পর মুহূর্তেই নিজস্ব পুরুষের ছোঁয়া চিনতে পেরে আগের ন্যায় শান্ত অবিচল হয়ে দাঁড়িয়ে রইল। ইয়াসিন আয়রার ঘাড়ে নাক ঘষে মাদক কণ্ঠে জিজ্ঞেস করল, আয়রা বিবি, কি হয়েছে? এভাবে উদাস হয়ে দাঁড়িয়ে আছো কেন? আয়রা ঘুরে ইয়াসিনের সম্মুখে দাঁড়ালো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, তারপর নিচু কণ্ঠে বলে, আপনাকে একটা কথা বলার আছে। ইয়াসিন আয়রার উপর দৃষ্টি দেয়। না, মেয়েটার অবস্থা ঠিক নেই, কেমন যেন নার্ভাস লাগছে। এবার ইয়াসিনও দুশ্চিন্তাগ্রস্ত হয়। আয়রা ইয়াসিনকে পেরিয়ে রুমে যায়, পিছু নেয় ইয়াসিন। আয়রা ওয়াশরুম থেকে কিছু নিয়ে এসে সামনে দাঁড়ায়। ইয়াসিনের চোখে প্রশ্ন। আয়রা মাথা নিচু করে নেয়। সেভাবেই পিছন থেকে প্রেগনেন্সি স্ট্রিপটা বের করে ইয়াসিনের হাতে দেয়। ইয়াসিন নির্বাক বিমূর্ত হয়। মুহূর্তের মাথায় আয়রা অনুভব করে সে শূন্যে ঘুরছে। ইয়াসিন তাকে কোলে নিয়ে পুরো ঘর ঘুরছে। আয়রা ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। সেভাবেই ভয়ার্ত কণ্ঠে বলে, আরে কি করছো? নামাও আমাকে, ভয় করছে আমার। ইয়াসিন সঙ্গে সঙ্গে তাকে বিছানায় বসালো। তারপর আয়রার পেটে কাপা হাত রেখে কাপা কাপা কণ্ঠে বলল, এখানে আমার অংশ আছে, তোমার আমার ভালোবাসার অংশ, তাই না? আয়রা কেঁদে ফেললো, ঝরঝর করে কেঁদে ফেললো। ইয়াসিন জড়িয়ে ধরলো তাকে, ব্যস্ত হয়ে পড়লো। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, এই জান, কাঁদছো কেন? ব্যথা হচ্ছে? ডক্টর ডাকবো? আয়রা এবার হেসে ফেললো কাদার মাঝেই। তারপর ইয়াসিনের দিকে তাকিয়ে বলল, জানেন, আমি না অনেক ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আপনি রেগে যাবেন। ইয়াসিন ভারী অবাক হলো। কি বলে এই মেয়ে? নিজের বাচ্চা আসবে এটা শুনে কেউ কেন রাগ করবে? কথাটা নিজের মনে চেপে না রেখে অতি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, পাগল হয়েছ? আমার অংশ আসছে, আমার সন্তান, আমি কেন রাগ করব? আয়রা মাথা নামিয়ে নেয়। তারপর মিনমিনে কণ্ঠে বলে, আসলে আমার এক বান্ধবী বলেছে ও ওর বরকে না জানিয়ে বেবি নিয়েছে। ওর বর পরে অনেক রাগারাগি করেছে। বিয়ের নাকি এখনো বছরও হয়নি তাই। আর আমাদের তো এখনো 6 মাসও হয়নি, তার আগেই এমন হলো। এসব ভেবেই ভয় পেয়েছিলাম। ইয়াসিন বিরক্ত হলো। তারপর আয়রাকে জড়িয়ে ধরে বলল, তোমার সাথে সম্পৃক্ত প্রতিটি জিনিস আমার ভালোবাসার, আমার আদরের। আর এই বাচ্চাটা তো আমার অংশ, আমার আর তোমার ভালোবাসার ফসল। এই বাচ্চার আগমনে আমি কখনোই অখুশি হতাম না। আমার সন্তান আসছে, আমার। ইয়াসিনের চোখ ঝাপসা হলো। আয়রা আরো শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াসিনকে। তার এখন শান্তি লাগছে, মনে হচ্ছে এভাবেই কেটে যাক শতবর্ষ। ঈশানী হাঁটু জোড়া গুটিয়ে নিয়ে তার উপর মাথা রেখে নিঃশব্দে বসে আছে। দরজা ঠেলে প্রবেশ করে আরহান। ঈশানীর পাশে এসে বসে, তারপর নরম করে বলে, খাবে না? আসো, খাবার খাবে। ঈশানী ধীরে মুখ তোলে। চোখে কোনো অভিব্যক্তি নেই, শুধু শূন্যতা। মুখটা শান্ত, অথচ ভয়ানকভাবে নির্জীব। সেই স্বাভাবিক কণ্ঠেই বলে ওঠে, আমাকে ডিভোর্স দিয়ে দিন। আরহান যেন শোনেইনি। এমন করে ঈশানীর হাত ধরে বলে, ওঠো, খাবে, চলো। ঈশানী রেগে হাত ঝাটকা দিয়ে চিল্লিয়ে বলে, আপনি শুনতে পাননি? আমি বলেছি ডিভোর্স দেন আমাকে। আরহান যেন খেই হারালো। রাগ সপ্তম আকাশে উঠল। হাতের কাছে ফুলদানিটা ধরে সজোরে আছাড় মারে। ঈশানী কেঁপে ওঠে খানিক। আরহান রুম জুড়ে পায়চারি শুরু করে, যেন নিজেকে ঠান্ডা করার অদম্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেটা সম্ভব হয় না। হুট করে এগিয়ে আসে ঈশানীর দিকে। ঈশানী ভয়ে দুহাতে ভর দিয়ে পিছিয়ে যায় খানিক। আরহান এসে ঈশানীর বাহু ধরে টেনে নিচে নামায়। তারপর গম্ভীর ভারী গলায় বলে, কি বললে? আবার বলো। ঈশানী ভয়ে সিটিয়ে গেল, কিন্তু দমল না। মনে মনে কথা সাজিয়ে নিয়ে সাহসের সাথে বলল, আমাকে ডিভোর্স দিন। ঈশানী নিজের হাতে চাপ অনুভব করলো। ব্যথায় চোখ মুখ কুঁচকে আহ প্রতিধ্বনি বেরিয়ে এলো তার মুখ থেকে। করুণ চোখে তাকালো আরহানের পানে। আরহান রাগে লাল হওয়া চোখ নিয়ে তাকালো ঈশানীর পানে। তারপর ভারী কি কণ্ঠে জিজ্ঞেস করলো, নাটক করছো? বিয়ে তোমার কাছে ছেলে খেলা মনে
হয়? ঈশানী ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর অবজ্ঞা সুরে বলল, এটা ছেলে খেলাই। আপনি সারা জীবন আমার সাথে কম্প্রোমাইজ করে যাবেন এটা হয় না। আপনার ভালোবাসা ও পূর্ণতা পাওয়া উচিত। আরহান যেন আকাশ থেকে পড়ল, চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, মানে? ঈশানী তাকালো তার দিকে, তারপর সহজভাবেই বলল, আমি জানি অলিভিয়া আপুর ব্যাপারে। আরহান আরো অবাক হয়, তারপর শুধায়, কি জানো? ঈশানীর মুখ ফ্যাকাশে হয়ে যায়, দুঃখের ছোঁয়া এসে হানা দেয় হৃদয়ে। তবুও নিজেকে স্থির রেখে বলে, এটাই যে আপনারা একে অপরকে ভালোবাসেন। আমার জন্য অলিভিয়া আপু কষ্ট পাচ্ছে, রিমিও পাচ্ছে। রিমিকে তো ফিরিয়ে দিতে পারবো না, অন্তত অলিভিয়া আপুকে দেই। আরহান ভ্রু কুঁচকে ফেললো, একটু বোঝার চেষ্টা করলো, পরক্ষণে হেসে ফেললো সে। ঈশানী ফ্যাল করে তাকিয়ে ভাবছে এই লোকটার হাসিটাও কতটা আকর্ষণীয়। সম্মোহনী হয়ে তাকিয়ে রইল, কিন্তু এভাবে সিরিয়াস মুহূর্তে হাসার জন্য বিরক্ত হলো। আরহান এবার হাসি থামালো, একটু ঝুঁকে গেল ঈশানীর দিকে, তারপর ঈশানীর চোখে চোখ রেখে বলল, তো কিভাবে ফেরত দেবে? আরহানকে এত কাছে পেয়ে ঈশানী খানিকটা অপ্রস্তুত হয়, মাথাটা পিছিয়ে নেয় সে, তারপর আমতা আমতা করে বলে, যেভাবে দেয় সেভাবেই। আরহান মাথা আরো একটু এগোয়, হালকা দুষ্টুমি মাখা কণ্ঠে বলে, শুধু অলিভিয়াকে দেবে? রিমির কি দোষ? তুমি কিন্তু বৈষম্য করছো বউ। ঈশানী থতমত খেয়ে যায়, বউ শব্দে হৃদয় পুলকিত হয়, কিন্তু সেটা বেশিক্ষণ টিকে না। আরহান আবার ব্যঙ্গাত্মক স্বরে বলে, এক কাজ করো, আমাকে দুভাগ করে ওদের দুজনকে দিয়ে দাও। এরকম গম্ভীর মুহূর্তে এরকম মজা মোটেও পছন্দ হলো না ঈশানীর। মুখ বাঁকিয়ে থমথমে মুখে বলে, মজা করছেন কেন? আমি সিরিয়াস। আরহান এবার এক টানে ঈশানীকে নিজের কাছে নিয়ে আসে, বিছানার উপর নিজে বসে ঈশানীকে বসায় তার উরুতে। ঈশানী হতভম্ব, অবাক, নির্বাক, উঠে যাওয়ার জন্য ছটফট করে। আরহান ছাড়ে না, ঈশানীর পেটে চাপ দিয়ে আরেকটু জড়িয়ে নেয় তাকে। ঈশানী জমে যায়, আবার সব এলোমেলো হয়ে যায়, মাথা ফাঁকা হয়ে যায়, গলা শুকিয়ে যায়, বরফ হয়ে জমে রয়। আরহান ঈশানীকে বলে, তুমি কিভাবে জানো আমি অলিভিয়াকে ভালোবাসি বা কিছু? আমি তোমাকে কিছু বলেছি? বলো তো, মনে পড়ছে না?